বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। মাসখানেকের মধ্যেই দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রথম যে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তা হল ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশেষ করে রাশিয়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একটি নতুন অবস্থান তাকে নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। এটা কি আদৌ তার পক্ষে সম্ভব হবে, জানাবো এবারের প্রতিবেদনে। নির্বাচনে বিজয়ী হবার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম ফোন করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। তার সাথে যখন তিনি কথা বলছিলেন তখন তার পাশে ছিলেন মার্কিন ধনকুবের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের অন্যতম শীর্ষ ডোনার ইলন মাস্ক। ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই টেসলা উৎপাদনে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই অনেকে ধারণা করেছিলেন ইলন মাস্ক হয়তো ট্রাম্পকে দিয়ে প্রথমে চীনের প্রেসিডেন্টকেই ফোন করাবেন, কিন্তু তা হয়নি। ট্রাম্প ফোন দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে, যা অনেক বিশ্লেষককেই অবাক করেছে। সে যাই হোক, নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার কথা বললেও কার্যত এই কাজটি তিনি কিভাবে করবেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো খোলাসা করেননি। তবে এই পর্যন্ত যতটুকু জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আয়োজনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে ত্রিপক্ষীয় যেই বৈঠকটি হতে যাচ্ছে এর ফলাফল বা এজেন্ডা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে বিশ্বজুড়ে এক ধরনের গুজব চলছে যে ট্রাম্প আসলে হয়তো একটি যুদ্ধবিরতি আয়োজন করা সম্ভব হবে এই শর্তে যে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডগুলো হয়তো ইউক্রেনকে আপোষে ছেড়েই দিতে হবে। সম্প্রতি লেবানন যুদ্ধেও একটি যুদ্ধবিরতি হয়েছে, যদিও এর চূড়ান্ত রূপরেখা এখনো স্পষ্ট নয়। তাছাড়া এমনও ধারণা করা খুব কঠিন কিছু নয় যে যুদ্ধবিরতি যদি তিনি করতেও চান তাহলেও যুদ্ধবিরতির একটি চূড়ান্ত সীমারেখা নিয়ে বিবাদমান পক্ষগুলোর ঐক্যমত অর্জন করা কঠিন হবে। তাছাড়া এই প্রক্রিয়ায় প্রতিবেশী কোন দেশগুলোকে পর্যবেক্ষক হিসেবে রাখা হবে তা নিয়েও বিতর্ক হতে পারে, কারণ এ দেশগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পর্যাপ্ত আস্থাও নেই। এছাড়াও আরও বড় একটি প্রশ্ন হলো, কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন যুদ্ধবিরতির চুক্তি মেনে নেবেন বা এরকম কোনো চুক্তি চাইবেন? কেননা এই মুহূর্তে তিনি যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। পুতিন এখন জয়ের অনেকটাই দ্বার প্রান্তে। তাছাড়া আমেরিকাতেও এমন একজন প্রেসিডেন্ট দায়িত্ব নিতে চাইছেন যিনি ইউক্রেনের ব্যাপারে তার অনীহার কথা কখনোই আড়াল করার চেষ্টা করেননি। সুতরাং ট্রাম্প দায়িত্ব নিলে পুতিনের জন্যও আরও অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থায় যুদ্ধবিরতি করতে চাওয়া স্বাভাবিকও নয়। ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের মধ্যে এবং মার্কিন বিদেশ নীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নিয়ে এক ধরনের ভয় রয়েছে যে নতুন মার্কিন প্রশাসন উত্তপ্ত ইউক্রেনের ভাগ্য অনিশ্চয়তার মুখে ইউরোপের হাতে তুলে দেবে। আর যুক্তরাষ্ট্র এই সুযোগে নিজেদের স্বার্থ হাসিলের প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রগুলোতে, বিশেষ করে পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে মনোযোগ দেবে। যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের স্বার্থ নিশ্চিত করে গাজা ও লেবাননে এক ধরনের স্থিতিবস্থা নিয়ে আসার চেষ্টা করবে এবং একই সাথে ইরানের বিরুদ্ধেও চূড়ান্ত আঘাত হানার চেষ্টা করবে। ট্রাম্প ইউরোপের ঘাড়ে ইউক্রেনের মতো উটকো ঝামেলাগুলো চাপিয়ে দিতে চান, কেননা তার বিবেচনায় ইউরোপীয়রা নিজেদের প্রতিরক্ষা খরচে যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে না, বরং যুক্তরাষ্ট্রকে দিয়ে খরচ করিয়ে সুবিধা পেতে চায়। ইউরোপীয়দের এই ভয়গুলো আরও বেড়েছে, কারণ ইউক্রেন রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী হয়ে গেছে। বর্তমানে ইউক্রেন বাহিনী কুরস্ক অঞ্চল থেকে ধীরে ধীরে পিছু হটছে এবং ডনবাসের ওপর থেকেও ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই বাস্তবতায় ইউরোপ ধীরে ধীরে এবং যন্ত্রণাদায়কভাবে একটি দুঃস্বপ্নের ধারণায় নিমজ্জিত হচ্ছে এবং এরই ফলশ্রুতিতে নতুন মার্কিন প্রশাসনের সব আদেশের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে চলেছে।
তাছাড়া ইউরোপের নিজস্ব সংকটও নেহায়েত কম নয়। ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স এখন একাধিক রাজনৈতিক ও ঋণের সংকটে জর্জরিত। সেখানে বার্নিয়ের সরকার একটি আস্থা ভোটের পর পরাজিত হয়েছে। জার্মানির রাজনৈতিক জোটও ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে আগাম নির্বাচন আয়োজন করতে হচ্ছে। জার্মানির গুরুত্বপূর্ণ অটোমোটিভ খাতও চাপের মুখে পড়েছে। এমনই একটি পরিস্থিতিতে নতুন যে ইউরোপীয় কমিশনটি গঠিত হয়েছে, এর পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দুটি রাশিয়া বিরোধী বাল্টিক রাষ্ট্রের নেতাদের হাতে অর্পিত হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদের শেষ দিকে এসে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন। এর মাধ্যমে মার্কিন সমরাস্ত্র ব্যবহারের অঘোষিত নিষেধাজ্ঞা থেকে ইউক্রেন মুক্তি পায়। প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি সময়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যখন আমেরিকানরা ট্রাম্পকে হোয়াইট হাউসে পুনরায় পাঠানোর জন্য ম্যান্ডেট দিয়েছিলেন। বিদায় নিতে যাওয়া একজন প্রেসিডেন্টের পক্ষে এরকম একটি স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া মোটেও স্বাভাবিক নয়, কেননা এর মাধ্যমে তিনি পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর পরোক্ষ একটি চাপ তৈরি করেছেন, যাতে ট্রাম্প পূর্ব ইউরোপে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হন। অর্থাৎ ডেমোক্রেট কৌশলেই যেন ট্রাম্প বহাল রাখেন এবং যুদ্ধ থেকে বেরিয়ে না যান তা বাইডেন নিশ্চিত করতে চেয়েছেন। তাছাড়া ট্রাম্পের বিবেচনায় যদি পুতিনের সাথে ভিন্ন কোনো কৌশল অবলম্বন করার পরিকল্পনা থেকেও থাকে, বাইডেন সেক্ষেত্রেও একটি প্রতিবন্ধকতা তৈরি করে গেলেন। আবার এমনও হতে পারে যে ট্রাম্পের সাথে এক ধরনের সমঝোতায় গিয়েই বাইডেন এমনটা করেছেন। এটি মনে করার কারণও আছে, কেননা প্রেসিডেন্ট বাইডেন এতটা স্পর্শকাতর সিদ্ধান্ত নেবার পরেও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে ট্রাম্প রহস্যজনকভাবে নীরবতা অবলম্বন করে যাচ্ছেন। ট্রাম্প হয়তো ভাবছেন এই ইস্যুকে কেন্দ্র করে পুতিনের সাথে তিনি নতুন করে দর কষাকষিতে লিপ্ত হবার সুযোগ পাবেন। কি কারণে কি হচ্ছে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে প্রাথমিক টিম হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প যেই বৈদেশিক টিমটি গঠন করেছেন তা বেশ উদ্বেগজনক। তাছাড়া ট্রাম্পের প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের মহাপরিচালক হিসেবে এরই মধ্যে তুলসী গেবার্টকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে অনেকেই নড়ে চড়ে বসেছেন। আগ্রাসী ও ইসলাম বিদ্বেষী হিসেবে যথেষ্ট পরিচিতি আছে এই তুলসীর। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অনেক দশক ধরে চলে আসা গ্রুপ ও থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক সিদ্ধান্ত প্রণেতার বাইরে গিয়ে কোনো চিন্তা করা, তা হোক ইউক্রেন ইস্যুতে বা অন্য কোথাও। কেননা বিগত অনেক বছর ধরে ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা তাদের মতো করেই বৈশ্বিক যে কোনো ইস্যুকে বিবেচনা করে এবং তাদের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন দেশ ও জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই কৌশল অবলম্বন করে আসছে বলেই সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরাভূত হয়েছে, বিতর্কিত হয়েছে, গ্রহণযোগ্যতা হারিয়েছে, সঙ্গীহীন হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে মার্কিন নীতি নির্ধারকদের যেভাবে চিন্তা করা উচিত ছিল তারা তা করতে পারেনি। ইউক্রেনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। ইউক্রেনকে উন্নত মার্কিন সমরাস্ত্র ব্যবহারের যেই লাইসেন্স দেওয়া হয়েছে তাও হয়েছে নির্দিষ্ট কিছু গ্রুপের চিন্তার আলোকে। তারা ভেবেছেন এই পদক্ষেপে রাশিয়া হয়তো ভয় পাবে এবং আপোষ করতে সম্মত হবে, কিন্তু উল্টো হতে পারে। পুতিন হয়তো এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আরও বেশি বেপরোয়া হয়ে উঠবেন। পশ্চিমারা হয়তো পুতিনের সেই কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করেও বড় কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ পাবে। পুতিন অবশ্য বরাবরই সফলতার সাথে যুক্তরাষ্ট্রের এরকম ফাঁদগুলো এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। বরং তিনি প্রমাণ করেছেন যে রাশিয়ার কাছে বেশ কিছু হাতিয়ার রয়েছে। পশ্চিমারা যেমনটা ভাবছে যে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, কার্যত তার হাতে এর বাইরেও আরও কিছু বিকল্প রয়েছে যার মাধ্যমে তিনি পশ্চিমা প্ররোচনাগুলো মোকাবেলা করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথমবারের মতো রাশিয়া একটি হাইপারসনিক মধ্যম পরিসরের মিসাইল দিয়ে ইউক্রেনের একটি স্থাপনায় হামলা করেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে তেমন কোনো উত্তেজনা ছাড়াই রাশিয়া সুনির্দিষ্টভাবে টার্গেট নির্ধারণ করে সেগুলো ধ্বংস করতে সক্ষম।
অন্যদিকে ন্যাটো এখনো পর্যন্ত কার্যকর কোনো কৌশল নিয়ে পুতিনকে মোকাবেলা করতে পারেনি। ইউক্রেন ইস্যুতেও ন্যাটোর কোনো ভূমিকা ছিল না, বল বরাবরই পশ্চিমাদের কোর্টেই ছিল। ন্যাটোর আরেকটি ব্যর্থতা হলো বিপুল প্রতিরক্ষা বাজেট থাকার পরেও এখনো পর্যন্ত ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রই হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বিকশিত করতে পারেনি। ট্রাম্পের নতুন প্রশাসন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবার আগেই ইউরোপে পেন্টাগনের $1 ট্রিলিয়ন অযাচিত সামরিক ব্যয় নিয়ে হিসেব কষতে শুরু করেছেন। তারা এই বিষয়ে একটি অডিটও সম্পন্ন করবেন বলে জানা গেছে। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।